আমরা কতদিন মেবি এই পর্যন্ত পড়ছিলাম? জিরোথ ল স্যার। জিরোথ ল, ফার্স্ট ল পড়ছিলাম না? না স্যার, জিরোথ ল পর্যন্ত পড়াইছিল স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এই লতে এখানে শুধু দুইটা স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী জুল, উনি কি বলছেন যে when work is transformed into heat and heat is transformed into work, যখন কাজকে তাপে পরিণত করা হয় বা তাপকে কাজে পরিণত করা হয়, then work and heat is directly proportional to each other, তখন কাজ এবং তাপ একটা একটা সমানুপাতিক। মানে কাজ যত বেশি করব তাপ তত বেশি উৎপন্ন হবে, বা কোন একটা জায়গায় তাপ যত বেশি উৎপন্ন হবে সেই বেশি তাপ দিয়ে বেশি কাজ করা যাবে। ঠিক আছে, এরকম আর কি। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি লিখতে পারি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, যেখানে ডাব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক আর কিউ হচ্ছে আমার অ্যামাউন্ট অফ হিট। সো দেন অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ। আমরা যদি প্রপোর্শনালটা উঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ সমান সমান জে কিউ, যেখানে জে হচ্ছে খুব একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলস ইকুইভ্যালেন্ট। স্যার যে মান কত স্যার? যে মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। 4.2। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজারভেশন অফ এনার্জি একটা স্পেশাল ফর্ম। কনজারভেশন এনার্জি প্রিন্সিপাল আছে যে কোনো শক্তি কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে শক্তি শুরুতে হয়তো তাপ হিসেবে আছে, সেটা পরে কাজে পরিণত হয়ে যায়। আবার ধরো কোনো জায়গায় কাজ করার যদি সামর্থ্য উৎপন্ন তৈরি হয়, তাহলে সেটা দিয়ে আবার তাপ উৎপন্ন করা যায়। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে শুধু পরিবর্তন হচ্ছে, মেকানিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে বা হিট এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো এটা আরেকটা রূপ, আরেকটা ফর্ম আছে, জেনারেল ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস দিচ্ছেন। তো উনি যেটা বলছেন, উনি বলছেন এরকম যে যদি আমার একটা সিস্টেম থাকে, যে আমার এরকম একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আমি কিছু পরিমাণ হিট সাপ্লাই করলাম। এখানে আমি কিছু পরিমাণ হিট দিচ্ছি। কি পরিমাণ হিট দিছি? ডিকিউ পরিমাণ হিট দিছি। এখানে এখানে আমি ডিকিউ পরিমাণ হিট সাপ্লাই করলাম। তো ডিকিউ পরিমাণ হিট সাপ্লাই করলে এখানে কিছু কাজ উৎপন্ন হবে। আচ্ছা, তো এখানে কিছু পরিমাণ কাজ হবে। তো কি পরিমাণ কাজ হবে এবং সেই কাজ দিয়ে আসলে কি হবে? সো দা কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দা, যখন আমি এখানে কাজ অ্যাপ্লাই করব তখন আসলে কি হয়? ধরো তুমি একটা আহ চা খাওয়ার জন্য পানি গরম দিছো চুলার মধ্যে। তো শুরুতে কি পানি গরম হয় না শুরুতে পাত্রটা গরম হয়? স্যার ফার্স্ট পাত্র গরম হবে স্যার। শুরুতে পাত্র গরম হয়, তাই না? তার মানে আমি যখন কোনো জায়গায় একটা হিট সাপ্লাই করি, শুরুতে আমার যে সিস্টেমটা আছে সেই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, মানে যে পাত্রটা গরম হয়। তার মানে শুরুতে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে। তো সেটার পরিমাণ আমরা ধরলাম ডিইউ। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হওয়ার পরে কি হবে? বাকি যতটুকু তাপ আছে সেই তাপ দিয়ে ওই সিস্টেমে বিভিন্ন কাজ হবে, সেটা হচ্ছে ডিডব্লিউ। ঠিক আছে, সহজ হিসাব। কি হবে যে আমি যদি একটা সিস্টেমে কিছু পরিমাণ তাপ দেই, তাপ দিয়ে দুইটা কাজ হবে। ফার্স্টে ওই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, দেন কি করবে, ওই সিস্টেম ওইখানে কাজ করবে। ঠিক আছে, এই দুইটা জিনিস হবে। তো ডিকিউ সমান সমান কি হবে? ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ হচ্ছে আমার অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বাই এ সিস্টেম, আর ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডিডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। স্যার ইন্টারমিডিয়েট এইটাই পড়া হয়েছিল স্যার। এই সূত্রটা পড়ছিলাম তুমি ইন্টারমিডিয়েট। এটা পড়েছিল, হ্যাঁ। তো ডিকিউ সমান সমান আমরা লিখতে পারি ডিইউ প্লাস পিডিবি। আচ্ছা, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এইটুকু আপাতত জানি। পিডিবি কিভাবে আসে সেটা আমরা দেখতেছি। আচ্ছা, তো
এটা আসলে ওই কনজারভেশন এনার্জির আরেকটা ফর্ম, যে আমার ফার্স্টে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তি অন্য দুইটা শক্তিতে বা অন্য দুইটা রূপে রূপান্তরিত হয়েছে। তো এটা যে কোনো সিস্টেমের জন্য ভ্যালিড হবে। এখন এখানে কথা হচ্ছে যে অনেক সময় এরকম হইতে পারে যে ডিকিউ এর মান পজিটিভ আসতে পারে, বা ডিকিউ এর মান নেগেটিভ আসতে পারে, বা ডিইউ এটা পজিটিভ নেগেটিভ হতে পারে, ডিডব্লিউ পজিটিভ নেগেটিভ হতে পারে। তো এগুলা যদি পজিটিভ বা নেগেটিভ হয় সেটা আসলে কি মিন করে? ধরো কোনো জায়গায় ডি কিউ এইটার মান হচ্ছে পজিটিভ, তাহলে হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট দ্য সিস্টেম অ্যাবজর্বস হিট, ওই সিস্টেমটা শক্তিকে মানে তাপকে শোষণ করছে। আর যদি ডিকিউ ইজ নেগেটিভ, ইট ইমপ্লাইজ দ্যাট ইট লসেস হিট, এটা হিট হিট লস লস। করছে। আচ্ছা, যদি এমন হয় ডিইউ হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে। আর ডিইউ যদি নেগেটিভ হয় তাহলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করছে। আচ্ছা, বিপরীত স্যার, একে একের বিপরীত হ্যাঁ, হচ্ছে এরকম। যদি এমন হয় যে কোন সিস্টেমে ডিডব্লিউটা হচ্ছে পজিটিভ, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে দ্য সিস্টেম ডাজ ওয়ার্ক অন দ্য এনভায়রনমেন্ট, সিস্টেমটা পরিবেশের উপর একটা কাজ করতে পারছে। আর যদি উল্টা হয় যে ডিডব্লিউটাই হচ্ছে নেগেটিভ, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আসলে সিস্টেম পরিবেশের উপর কাজ করতে পারে না, এবং পরিবেশই সিস্টেমের উপর, সারাউন্ডিংস সিস্টেমের উপর কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভের এক্সপ্লেনেশন। এখন দেখো তো এই ম্যাথটা তোমরা করতে পারো কিনা, মুখে মুখেই করতে পারো আমাদের। The special form of the principle of conversion of the variable system is positive and negative. পারতেছো? So dw equal to du minus dq. হ্যাঁ, অ্যান্সার কত হবে? So স্যার 300। 300 হবে স্যার। হ্যাঁ, 300 জুল। জি স্যার। খুবই সহজ ম্যাথ। জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিকিউ ডিইউ প্লাস ডিডব্লিউ, তো এখানে ডিকিউ 800 আর হচ্ছে ডিইউ 500, তার মানে বাকি থাকে 300। এখন আমরা দেখবো ডিটারমিনেশন অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা আসলে কি হবে? যে ডি ডাব্লিউ সমান পিডিবি যে এক জায়গায় দেখলাম, সেটা আসলে কিভাবে হয়? ধরলাম আমাদের এরকম একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, আমি একটা পিস্টন দিয়ে সেটা আটকে রাখছি। ঠিক আছে, তো পিস্টন দিয়ে আটকে রাখলাম, তো এখন কি হবে? এই গ্যাসগুলা কি করতেছে, এখানে এক ধরনের শক্তি প্রয়োগ করতে, মানে বল প্রয়োগ করতেছে। বল প্রয়োগ করার কারণে এটা কি হইলো, যে ইনিশিয়ালি এখানে ছিল, সেখান থেকে এটা এই পর্যায়ে চলে গেছে। তার মানে এখানে একটা কি হয়েছে, সরণ হয়েছে। তাহলে বল প্রয়োগ হয়েছে, আবার সরণও হয়েছে। তো কোনো জায়গায় যদি বল প্রয়োগ হয় আবার সরণ হয়, তখন কি কি তৈরি হয়? দূরত্ব তৈরি হবে স্যার। কি তৈরি হয়? ডাব্লিউ হবে, কাজ হবে। কাজ হবে। কাজের সঙ্গে কাজ। কি, যে কোনো জায়গায় যদি আমি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের সাথে আমাদের সরণ হয়, তাহলে সেখানে কাজ উৎপন্ন হবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে কাজ উৎপন্ন হয়েছে। তো আমি যদি এখানে সরণটাকে ডিডব্লিউ ধরি, মানে একটা ক্ষুদ্র সরণ ধরি, ক্ষুদ্র সরণের জন্য কি হবে, ক্ষুদ্র পরিমাণ কাজ হবে ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান কি হবে? ডিডব্লিউ সমান হবে এফ ডিএক্স, এমডি এক্স কস থিটা। আচ্ছা, তো দেখো আমার বলের প্রয়োগ যেদিকে হয়েছে, সরণও হয়েছে সেই দিকে। একই দিকে হয়েছে স্যার। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 জি ডিগ্রি মান স্যার। কত? স্যার যদি কাজটা যদি অন্য দিকে হইতো তাহলে কি সাইন থিটা হইতো? না, সাইন থিটা তো হবেই না। কাজ তো এখানে আহ কাজ অ্যাকচুয়ালি কেমন, কাজের ক্ষেত্রে সবসময় কি আসবে, কাজ হচ্ছে একটা বল আর হচ্ছে সরণের ডট প্রোডাক্ট।
ডট প্রোডাক্টে সবসময় কি আসে? cos theta। cos থিটা আসে। এটার ব্যাখ্যা আছে, তোমরা তো মনে হয় পড়ছো, পড়ো নাই? যে ধরো এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুরে তুমি ধাক্কা দিচ্ছ, স্যার ভেক্টর। হ্যাঁ এই বস্তুটা হ্যাঁ ভেক্টরে বসছে, এই বস্তু এখানে উঠে গেছে, ঠিক আছে, বা তুমি এখানে চলার সময় সিঁড়ি দিয়ে এখানে উঠে গেছে, এদিকে নাই, জি স্যার করছি। তখন এখানে আসলে কি রকম হয়? প্রশ্ন এগুলো? জি স্যার। জি স্যার পড়ছিলাম, দেখতে হবে স্যার, আমি একদিন পড়া নাই স্যার। আচ্ছা, বল বিভাজন ভেক্টর। এখানে সবসময় cos থিটা হবে, হ্যাঁ, যেহেতু এটা ডট প্রোডাক্ট। আচ্ছা, সো এখানে যেহেতু সেম ডিরেকশন হলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত? 0 cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 1 ওয়ান 1 ওয়ান হয়েছে। ঠিক 1। আছে 1। তাহলে এখানে কি হবে? f dx cos 1 মানে এটা cos 0 ডিগ্রি মানে 1, তার মানে শুধু থাকবে f dx। আচ্ছা, তাহলে f dx যদি থাকে তাহলে তো হইলো, সমস্যা নাই। এখন দেখো তাহলে আমরা পাচ্ছি কি, dw সমান সমান f dx। এখন কাজের সাথে চাপের একটা সম্পর্ক আছে, মানে প্রেসারের সাথে ফোর্সের একটা সম্পর্ক আছে। কেমন সেটা? ফোর্স মানে কি? ফোর্স, সরি, প্রেসার মানে কি? প্রেসার, প্রেশার স্যার চাপ স্যার। হ্যাঁ চাপের, চাপ। চাপের ঠিক সংজ্ঞা আছে। কি? প্রেশার যে কথা প্রেশার দিয়ে কি করে? হ্যাঁ চাপের সংজ্ঞা কি বলতো? স্যার চাপ বল প্রয়োগে প্রয়োগ। বল প্রয়োগ বল করলে প্রয়োগ। ক্ষেত্রফল পরিবর্তন হয় স্যার। হুম, আর কেউ? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাই না? জি স্যার। জি জি স্যার স্যার। একক ক্ষেত্রে। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে প্রেসার। প্রেশার। তো তাহলে P is equal to F by A, তাহলে F সমান সমান কি হবে? F সমান সমান হচ্ছে PA। এফ সমান সমান পি এ। তাহলে F সমান সমান যদি PA হয় তাহলে আমরা এখানে F সমান সমান লিখতে পারি PA dx। আচ্ছা, তো এখন দেখো এই হচ্ছে আমার ক্ষেত্রফল আর dx হচ্ছে আমার একটা দৈর্ঘ্য, ঠিক আছে? ক্ষুদ্র স্যার এই জন্য ডিএক্স করা। হ্যাঁ, হ্যাঁ, তো dx হচ্ছে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আর এই হচ্ছে আমার একটা ক্ষেত্রফল। এখন কি বলতো, ক্ষেত্রফলের সাথে আমি যদি একটা দৈর্ঘ্য গুণ করি তাহলে কি হয়? কোন একটা ক্ষেত্রফলের সাথে যে কোনো একটা দৈর্ঘ্য আমি গুণ করলাম বা একটা হাইট গুণ করলাম, তখন কি হবে? আয়তন বের হবে। আয়তন বের হবে। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তো জি স্যার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে তো ক্ষেত্রফল, আর এর সাথে একটা উচ্চতা আছে, তার মানে কি সেটা কি হয়ে যাবে? হাইট। তাহলে একইভাবে কোন একটা ক্ষেত্রফলের সাথে যদি আমি একটা দৈর্ঘ্য গুণ করি তাহলে সেটা কি হবে? আয়তন বের হয়ে যাবে। তাহলে ADS সমান সমান হচ্ছে আয়তন মানে ডিভি, ক্ষুদ্র আয়তন। তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? পি সমান সমান পি সমান সমান পি, আর ADS সমান সমান পাচ্ছি কি? ডিভি। তাহলে পিডি। তাহলে DW সমান সমান কি আসবে? DW সমান সমান পিডিবি, ঠিক আছে? তো এই জন্যই লেখা হয় যে DW সমান সমান পিডিবি। এটা হচ্ছে একটা কোনো গ্যাসের উপর কি পরিমাণে কাজ হয় সেটা। তো এই জন্য আমরা সবসময় লিখি কি, যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ এর জায়গায় লিখি পিডিবি, যেখানে পি হচ্ছে প্রেসার আর ডিডব্লিউ হচ্ছে ভলিউমের পরিবর্তন। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সিগনিফিকেন্স গুলা কি বা লিমিটেশন গুলা কি কি। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স it establishes the relation between heat and work। আমরা দেখছি সেটা, যে কাজ এবং তাপের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, এবং কাজের তাপের সম্পর্কটা কেমন? হিট এন্ড ওয়ার্ক আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার, একটা একটার সাথে ইকুইভ্যালেন্ট মানে
আহ মানে একটা বাড়লে তোমার আরেকটা বেড়ে যাবে, বা একটা কমলে আরেকটা কমে যাবে, এরকম ইকুইভ্যালেন্ট, বা কাজ আর তাপ আসলে একই জিনিস। আচ্ছা, তারপর বলছে ইট ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা আসলে কনজারভেশন অফ এনার্জি যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল ছাড়া আসলে কিছুই না, মানে অ্যাকচুয়ালি এটা কনজারভেশন এনার্জি প্রিন্সিপালটাই। তারপর বলছে যে ওয়ার্ক অর হিট ক্যান নট বি অবটেইন ফ্রম নাথিং। মানে কোন জায়গায় তুমি কাজ পাইতে হইলে তোমার অবশ্যই তাপ দিতে হবে, বা তাপ পাইতে হইলে অবশ্যই কাজ করতে হবে। তুমি কাজ আর তাপ এই জিনিসটা একেবারে মানে শূন্য থেকে পাবা, বা কিছুই না করে কাজ আর তাপ পাবা, এটা আসলে কোনোভাবেই পসিবল না। তারপর 5 নাম্বার বলছে ইট ইজ ইম্পসিবল টু ডিজাইন আ মেশিন অফ পারপিচুয়াল মোশন উইদাউট স্পেন্ডিং এনার্জি। মানে তুমি কোনো ধরনের এনার্জি খরচ করবা না, অথচ একটা মেশিন তৈরি করে ফেলবা যে মেশিনটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা আসলে কোনোদিনও সম্ভব না। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এই জিনিসগুলো আসলে বুঝতে পারি, বা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সিগনিফিকেন্স হচ্ছে এই জিনিসগুলো। আর এখানে লিমিটেশন কি আছে? লিমিটেশন আছে কি, যে ইট ডাজ নট সে হাউ মাচ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড টু ওয়ার্ক। মানে কি পরিমাণ হিট এনার্জি কাজে কনভার্ট হবে সেটা বলা নাই। ঠিক আছে, আহ হিট এনার্জি দুই ভাবে কনভার্ট হয়, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায়, কাজে পরিণত হয়, কিন্তু কি পরিমাণ কাজে কনভার্ট হবে সেটা আসলে বলে দেয়া নাই। ইট ডাজ নট টেল দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। এটা আসলে হিট ফ্লোর কোনো ডিরেকশন বলে না, বা হিট ফ্লো কোন দিকে হবে সেরকম কোনো ডিরেকশন এখানে বলে দেওয়া নাই। তো এই হচ্ছে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশন আর সিগনিফিকেন্স। দেখো তো এই ম্যাথটা করতে পারো কিনা তোমরা। Both some gases are confined in a cylinder having movable piston. স্যার আর একটু উপরে উঠান স্যার। আরেকটু উপরে উঠাবো? জি স্যার। ওকে স্যার। খাবার তুমি খাবো না, তুই খাও। বারোশো ভাগ 400 তাহলে কত দাঁড়ায়? 3 মিটার। 3 মিটার কি 3 হয়েছে? তাহলে কি হয়েছে নাকি আর লাগে না? 3 মিটার কি স্যার? হুম, স্যার এটা কি 3 মিটার হবে নাকি? 3 মিটার হবে কি? মিটার কিউব আর কি, আয়তন আর কি, 3 মিটার আয়তন। হ্যাঁ, একটা 3 মিটার কিউব, ঠিক আছে।
স্যার ডিউ মাইনাস 400 হবে স্যার। হ্যাঁ, ডিউ হচ্ছে -400, ডিউ স্যার -400 আর স্যার ডিবি স্যার ডিভি হলো 3 মিটার কিউব। জিবি জি হচ্ছে স্যার। হ্যাঁ। তাইলে ঠিক আছে, ও আমারটা ঠিক আছে তাই। শুধু দেওয়া সব মান দেওয়া ছিল, শুধু বিয়োগ করতে হয়েছে। হ্যাঁ বিয়ে এই আর কি। স্যার। হুম, ঠিক আছে, সবই এখানে দেয়া আছে। ডিকিউ সহ হচ্ছে আমাদের 800 আর ডিডব্লিউ হচ্ছে আমার 1200, তার মানে ডিইউ হচ্ছে আমার কত, -400। তাহলে এটা কি মিন করে? তাপ হারি স্যার এটা। তাপ হারি। মানে মানে স্যার তাপ লুজ, টেম্পারেচার লুজ করতেছে, তার মানে স্যার হচ্ছে প্যাস লাগে যায় তো এই জায়গায়। মানে লুজ করলে স্যার কি হবে স্যার? ডিইউ আসলে কি? ডি হচ্ছে ইন্টারনাল এনার্জি, তার মানে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। টেম্পারেচার স্যার লুজ করতেছে। আমরা চেঞ্জ ইন ভলিউম বের করবো কিভাবে? জিডব্লিউ সমান পিডিবি, সেখান থেকে আমরা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি খুব সহজে বের করে ফেলতে পারি। জি স্যার। এখন 2 নাম্বারটা দেখো তো, 2 নাম্বার ম্যাথটা দেখো। তাহলে 0.2 এখানে ইম্পর্টেন্ট একটা জিনিসই, সেটা হচ্ছে এট নর্মাল প্রেসার। নর্মাল প্রেসার কত? স্যার এটা তো স্যার বিয়ে হয়ে যাবে একটাতে আর একটা, হুম, 0.2 আসবে, স্যার এটা স্যার 100.2 মাইনাস 100 -100। স্যার, না না, মানে 0.2 হবে না স্যার? সেটা তো তোমার ভলিউমের পরিবর্তন, ডিবি। হ্যাঁ ভলিউম, জি স্যার। পি এর মান কত? নর্মাল প্রেসার ইন্টারমিডিয়েটে পড়ছিল না যে তো পি এর বান্ডা স্যার খেয়াল আসছে না স্যার, মানে প্রমাণ একটা নির্দিষ্ট প্রমাণ মান চাপ ছিল। বা প্রমাণ চাপ কত? জি স্যার। 1 অ্যাটমসফিয়ার। অনেক। 1 অ্যাটমসফিয়ার, জি স্যার। 1 অ্যাটমসফিয়ার সমান সমান, হ্যাঁ 1 কত প্যাসকেল স্যার? 103 পয়েন্ট কত জানি 25 কিলো প্যাসকেল মনে হয় এটা।
হ্যাঁ, ডিরেক্ট 1 অ্যাটমসফিয়ার কে যদি প্যাসকেলে নাও কত হবে? 1.013 into 10 to the power 5. ঠিক আছে, 1.013 into 10 to the power 5 প্যাসকেল। সেটা করে দেন তো স্যার একটু। এখানে যেটা করবা জাস্ট ডিবি বের করবা ফার্স্টে। ডিবি সমান সমান এই যে 100.2 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 0.2 মিটার কিউব। আর পি এর মান হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার বা 1.013 13 into 10 power 5 10 to the power 5। ওকে, তাহলে ডিডব্লিউ সমান কি হবে? ডিডব্লিউ সমান হবে এই দুইটা গুণফল আর কি, পিডিবি। এইটুকুই, জাস্ট এই দুইটা গুণ করে দিলে হবে। গুণ করলে কত হবে? বিশ হাজার 600 জুল। হুম, দেখো 20,200। 20,600। হ্যাঁ, ওরকম আর কি, 2.026 এরকম। কত আসছে? 20,260। হ্যাঁ, 20,260। জি স্যার, 20,260 আসছে। 600 বলছে স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথ। আর 3 নাম্বার ম্যাথটা ওই 1 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার একই ম্যাথ, এটা করতে হবে না। আচ্ছা, এখন আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ যদি আসি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ আসলে 4টা স্টেটমেন্ট আছে, 4জন বিজ্ঞানী 4টা স্টেটমেন্ট দিচ্ছে, বাট মেইন থিম হচ্ছে একরকমই। তো বিজ্ঞানী ক্লসিয়াস কি বলছে? বিজ্ঞানী ক্লসিয়াস বলছে ইট ইজ ইম্পসিবল to make heat flow from a body of at a lower temperature to a body at a higher temperature without doing any external work on the substance. নরমালি কি হয়, হায়ার টেম্পারেচারের বডি থেকে লোয়ার টেম্পারেচারের বডিতে হিট ট্রান্সফার হয়। তো কখনো কি এটা পসিবল যে লোয়ার টেম্পারেচারের বডি থেকে হায়ার টেম্পারেচার বডিতে হিট জি ট্রান্সফার? না স্যার, এটা একটা যন্ত্রের দরকার এর মাধ্যমে। এটা কখনোই পসিবল না, কিন্তু তুমি যদি এক্সটার্নালি প্রেসার দাও তাইলে হয়তো হতে পারে। ঠিক আছে, সো বলছে ইট ইজ ইম্পসিবল টু মেক আ হিট ফ্লো from a body at a lower temperature to a body at a higher temperature without doing any external work on the substance. তুমি যদি কোনো এক্সটার্নাল ওয়ার্ক না করো তাহলে এটা আসলে কোনোভাবেই পসিবল না। আচ্ছা, এটা ছিল ক্লসিয়াসের স্টেটমেন্ট। এরপর হচ্ছে কেলভিনের স্টেটমেন্ট। কেলভিনের স্টেটমেন্টে কি বলছে? কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি ক্যান নট বি obtained from an object cooling it from its surroundings. ধরো তুমি একটা বস্তুকে ঠান্ডা করবে, ঠিক আছে, যেমন ফ্রিজে কোনো একটা বস্তুকে যখন ঠান্ডা করি তখন কি হয়, একটা গরম বস্তু, গরম জিনিস রাখি, সেটা আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকে। আচ্ছা, তো এখন এরকম কি পসিবল যে ওইটা বরফ হয়ে গেছে তারপরেও সে ঠান্ডা হচ্ছেই? এরকম কি সম্ভব? যখন ফ্রিজের টেম্পারেচারের সাথে ম্যাচ হয়ে যায় তখন তখন কিন্তু আর হয় না স্যার। তাপমাত্রা কমে না। কিন্তু এমন তো আর সম্ভব না যে এটা একটা বস্তু আছে যেটা আশেপাশে বস্তুর চাইতেও ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরেও শুধু ঠান্ডা হচ্ছেই, এরকম কিন্তু কখনো সম্ভব না। তো এটা বলছে যে কন্টিনিউয়াস হিট ফ্লো অফ এনার্জি ক্যান নট বি obtained from an object cooling it from its সারাউন্ডিং এর চাইতেও আমি যদি কোল করি তারপরেও সে ওইখান থেকে হিট ছেড়ে দিবে বা হিট ফ্লো হবে, এটা কখনোই পসিবল না। এটা বলছে বিজ্ঞানী কেলভিন।
বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি বলছে? ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন হুইচ ক্যান এক্সট্রাক্ট heat continuously from a heat source and completely transformed into work. বলছে এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটা একটা হিট সোর্স থেকে কন্টিনিউয়াসলি হিট এক্সট্রাক্ট করবে এবং কাজে পরিণত করবে, কিন্তু পরিবেশের উপর কোনো ধরনের এফেক্ট করবে না, এইরকম কোনো ধরনের ইঞ্জিন আসলে আবিষ্কার করা সম্ভব না। তোমাদের বাসায় একটা দরকারি জিনিস আছে দেখবা, এই যে প্রেসার কুকার বলে, তাই না? খুব কাজের জিনিস, কিন্তু দেখবেন একটু পর পর শব্দ করতেছে না? জি স্যার। ওটা করবেই, ও ছাড়া ওটা সম্ভব না। তারপর তুমি যে কোনো কিছুই দেখবা যে সেটা হ্যাঁ হিট সোর্স থেকে হিট নিচ্ছে, কাজে পরিণত করতেছে, কিন্তু তার একটা মানে রিঅ্যাকশন আসছে, ঠিক আছে? জি স্যার। স্যার ফ্রিজে তো সিএফসি গ্যাস স্যার নেই কোথায় স্যার? স্যার মোটরসাইকেলে স্যার শব্দ তৈরি করে, তারপরে স্যার কালো ধোঁয়া স্যার। কালো ধোঁয়া। এরকম এসিতে এক ধরনের গ্যাস বের হয় স্যার, এটা পরিবেশের ক্ষতি করে স্যার। তো এই সবগুলা কথাকে বিজ্ঞানী কার্নো একসাথে বলে দিচ্ছে যে নো ইঞ্জিন ক্যান বি বিল্ড which can extract a fixed amount of heat and will convert totally into work. এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যে ইঞ্জিন যে পরিমাণ হিট তাকে আমি দিব সম্পূর্ণ হিটকে সে কাজে পরিণত করবে, এরকম কোন ধরনের ইঞ্জিন আসলে আবিষ্কার করা সম্ভব না। একেবারে এক কথাই বলে স্যার মূল কথা 100% কাজ দিলে 100% কাজ পাওয়া যাবে না স্যার। হ্যাঁ, আমি যদি 100% কাজ দেই এখান থেকে 100% কাপ দিলে স্যার 100% কাপ পাবো। জি স্যার। স্যার কার্নোট সাইকেলে কার্নোট সাইকেল তো একটা মানে এই টাইপের জিনিস, ভাবনা স্যার, ভাবনা ইমাজিনারি টাইপের জিনিস। ইমাজিনি স্যার, কারণে তো এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেখানে আমি 100% আউটপুট পাবো, যতটুকু এনার্জি দিব তার সম্পূর্ণ কাজে পরিণত হবে, এরকম কোন ইঞ্জিন আসলে আবিষ্কার করা সম্ভব না। তো বিজ্ঞানী কার্নো এই টাইপের কথা বলার পরেও উনি নিজে একটা ইঞ্জিনের প্রস্তাবনা দিয়েছেন, যে ইঞ্জিনের নাম হচ্ছে কার্নো ইঞ্জিন। এই ইঞ্জিন কি করে? এই ইঞ্জিন হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন বলে সেই সব ইঞ্জিনকে যেটা হচ্ছে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তাপকে কাজে পরিণত করে। এই টাইপের যে কোনো ইঞ্জিনকে বলা হয় হিট ইঞ্জিন। যেমন কি কি আছে, ধরো যে গাড়ি আছে, তারপর হচ্ছে ফ্রিজ, এই টাইপের যেসব জিনিস আছে যেগুলো তাপ দিয়ে কাজে পরিণত করা যায়, এগুলোকে বলা হয় হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তো কার্নো এক ধরনের আইডিয়াল ইঞ্জিনের প্রপোজাল দিচ্ছেন থিওরিটিক্যালি, সেই ইঞ্জিনটাকে আসলে কার্নো ইঞ্জিন বলা হয়। এই ইঞ্জিনে কোনো ধরনের কোনো ডিফেক্টও নাই, লিমিটেশনও নাই, লস নাই স্যার। কোনো ধরনের কোনো লস নাই। এটা আসলে একটা কাল্পনিক ইঞ্জিন, এটা আসলে আবিষ্কার করা পসিবল না, বাট এটাকে আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে পারি, এবং থিওরিটিক্যালি এক্সপ্লেইন করে অন্য কোনো ইঞ্জিনের সাথে এই ইঞ্জিনের কম্পেয়ার করতে পারি যে কার্নো ইঞ্জিনের সাপেক্ষে এই ইঞ্জিনটা কতটুকু কার্যকরী। জি স্যার, ওইটার জন্য ভালোই। কারণ এই জিনিসটা কিন্তু জরুরি। ধরো মানুষের জীবনও কিন্তু আইডল থাকে, তাই না? জি স্যার। এখন তুমি যারা আইডল ধরলা তার মধ্যে যদি ধরো 100টা ভালো আছে, কিন্তু তার মধ্যে যদি 25টা খারাপ জিনিস থাকে, তখন সমস্যা না? জি স্যার। এই জন্য আইডল ধরতে হবে এমন কাউকে বা এমন জিনিসকে যার মধ্যে কোনো ডিফেক্ট নাই। হয়তো তুমি সেখানে পৌঁছাইতে পারবা না, কিন্তু তোমাকে সেই টাইপের কোন একটা জিনিসকে আইডল হিসেবে কনসিডার করতে হবে। তো এই জন্যই ইঞ্জিনের আইডল হচ্ছে কার্নো ইঞ্জিন, কারণ কার্নো ইঞ্জিনে কোনো ধরনের নাই, ডিফেক্ট নাই। ঠিক আছে, মানে ইঞ্জিনের আইডল যদি হয় হচ্ছে কিন্তু স্যার এটা তো বাস্তবে সম্ভব না। হ্যাঁ, সেটা বাস্তবে সম্ভব না, কিন্তু কথা হচ্ছে যে ধরো স্যার সবই তো সাপেক্ষে, একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক। পানির ইয়ে করা হয় না। আপেক্ষিক। আচ্ছা, তো কার্নো ইঞ্জিনের পিভি ডায়াগ্রামটা হচ্ছে এরকম, সেটা আমরা একটু সামনে দেখি। আমরা আসলে পুরো কার্নো ইঞ্জিনের প্রসেসটাই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কার্নো ইঞ্জিন আসলে কি থাকে? কার্নো ইঞ্জিনের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা থাকে হিট সোর্স, ঠিক আছে? কার্নো ইঞ্জিনের মধ্যে একটা হিট সোর্স থাকে, যে সোর্স থেকে কি করা যায়, প্রয়োজনীয় পরিমাণ হিটকে তুমি কি করতে পারবা, নিতে পারবা।
প্রয়োজনীয় পরিমাণ হিট নিতে পারবা এবং প্রয়োজনীয় পরিমাণ হিট ওখানে দিতেও পারবা, মানে নিতে পারবা, এটা হচ্ছে মেইনলি, যেহেতু আমরা সেটাকে হিট সোর্স বলতে। তো সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের এই একটা জিনিস থাকে যে সেখানে একটা হিট সোর্স থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস কি থাকে? আরেকটা জিনিস হচ্ছে কার্নো ইঞ্জিনের মধ্যে একটা সিঙ্ক থাকে, ঠিক আছে? সিঙ্ক মানে হচ্ছে যে হচ্ছে তাপ নিতে পারবে, ঠিক আছে? সোর্স থেকে আমরা তাপ নিতে পারবো, সিঙ্কের মধ্যে তাপ আমরা দিতে পারবো, যে আমাদের তাপ বেশি হয়েছে আমরা সেখানে দিয়ে দিলাম। তাপ উৎস একটা, এটাকে তাপ গ্রাহক বলা হয়, যে যে তাপ গ্রহণ করে, আর সোর্স হচ্ছে যে তাপ হচ্ছে প্রোভাইড করবে তোমাকে। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা অন্তরক পদার্থ টাইপের একটা ধাতু থাকবে, মেটাল থাকবে, সেটা হচ্ছে অন্তরক। এখন তুমি কি করতে পারো, যে ইঞ্জিনকে তুমি এক পর্যায়ে, বা তুমি যে দিয়ে সাবস্টেন্স দিয়ে তুমি এই ইঞ্জিনটা চালাচ্ছ, সেটাকে তুমি এক পর্যায়ে কি করতে পারবা, তাপ ওই হিট সোর্সের উপর রাখতে পারবা, একবার হিট সিঙ্কের উপর রাখতে পারবা, একবার হচ্ছে ওই ইনসুলেটরটার উপর রাখতে পারবা। তো এরকম করে কার্নো ইঞ্জিন আসলে কাজ করে। তো ফার্স্ট যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় যে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার, মানে এইটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। এই সিস্টেমটা কেমন, যে এই সিস্টেমে ওই আমার যে গ্যাসটা আছে, কার্নো ইঞ্জিনের যে সিলিন্ডার যেখানে আছে, সেটার মধ্যে আমার যে গ্যাস আছে, সেই গ্যাসটাকে আমি এক্সপেন্ড করবো, আইসোথার্মালি এক্সপেন্ড করবো। আইসোথার্মাল মানে কি, আমরা ফার্স্ট দিন পড়ছিলাম, আইসোথার্মাল মানে হচ্ছে এখানে সমুষ্ণ প্রক্রিয়া হবে, দ্যাট ইজ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে কিন্তু অন্য সবকিছু চেঞ্জ হতে পারবে। তার মানে আমি গ্যাসটাকে এক্সপেন্ড করব কিন্তু কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না। এখন আমাকে বলো, আমি যদি গ্যাসটাকে এক্সপেন্ড করি, গ্যাসটাকে প্রসারিত করি, তাহলে কি তাপমাত্রা সমান থাকবে? জি না স্যার, স্যার পসিবল না স্যার, তাপ কি হওয়ার কথা? কমে লস যাবে হবে, স্যার তাপমাত্রা, লস হবে। তাপ লস হওয়ার কথা। এখন তাপ যদি লস হয় তখন আমরা কি করব? তাপ তো লস হয়ে যাবে না, স্যার আবার দিতে হবে, বাইরে তাপ থেকে দিতে দিতে হবে, হবে। তাইলে ওই যে তাপ আবার দিতে হবে। হ্যাঁ, হিট সোর্স যেখানে আছে, হিট সোর্স থেকে আমরা তখন বাইরে বাইরে থেকে তাপ দিতে হবে। হ্যাঁ তাপ নিব, ঠিক আছে? হিট সোর্স থেকে পরিমাণ তাপ রিসিভ করে আমরা কি করব, যে ওই যে আইসোথার্মাল সিস্টেমটা কন্টিনিউ করব। আচ্ছা, তখন একটা নির্দিষ্ট পরিমাণ কাজ হবে, সেটা হচ্ছে W1। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যে আইসোথার্মাল এক্সপেনশন এট হায়ার টেম্পারেচার। এই দেখো যে ফার্স্ট স্টেপ 1 থেকে 2 পর্যন্ত যে স্টেপটা, সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন হায়ার টেম্পারেচারে। এরপরে পরের প্রসেসটা হচ্ছে এরকম হবে যে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন করব আমরা। অ্যাডিয়াবেটিক এক্সপেনশন করলে কি কি করতে হয়, এটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে। তখন আমরা গ্যাসটাকে এক্সপেন্ড করব। গ্যাসটাকে যখন এক্সপেন্ড করব তখন কি হবে, তাপ কমে যাবে, মানে তাপমাত্রা কমে যাবে। তো তাপমাত্রা কমে গেলে তো আমার কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হওয়া যাবে না, বাইরে থেকে কোনো তাপ নেওয়া যাবে না, বা বাইরে কোনো তাপ দেওয়াও যাবে না। এছাড়া তাপমাত্রা যা ইচ্ছে হোক, আমাদের কোনো সমস্যা নাই, বা প্রেশার টেশার যা হোক, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা গ্যাসটাকে এক্সপেন্ড করব, এখানে কিছু পরিমাণ কাজ হবে, W2 পরিমাণ কাজ হবে। গ্যাস এক্সপেন্ড হইলে স্বাভাবিকভাবে টেম্পারেচার ডাউন হয়ে যায়, তাতেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের তাপ তো আর বাইরে যায় না। সো কোনো হিট আমরা অ্যাবজর্ব করব না, কোনো হিট আমরা রিজেক্টও করব না। তো এটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক এক্সপেনশন প্রসেস। 3 নাম্বার প্রসেসটা কি? 3 নাম্বার প্রসেস হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন এট লোয়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার আমরা আইসোথার্মাল কম্প্রেশন করব। তো এটা করতে হলে কি করতে হবে? কম্প্রেশন মানে কি, মানে আমি চাপায়া দিব, সংকুচিত করব। তো আচ্ছা, তো আমি গ্যাসটাকে যদি সংকুচিত করা শুরু করি, তখন কি তাপ বাড়বে না কমবে? বাড়বে স্যার। আচ্ছা, যখন আমরা ওই গ্যাসটাকে কি করব, সংকুচিত করব, তখন তাপ বাড়া শুরু করবে। তো তাপ যখন বাড়া শুরু করবে, তখন আমি সাথে সাথে সেটাকে হিট সিঙ্কের উপর বসিয়ে দিব। হিট সিঙ্কের উপর বসাইলে কি হবে, মানে আমার তাপমাত্রা সমান রাখার জন্য যতটুকু তাপ মানে রিজেক্ট করা দরকার বা ইজেক্ট করা দরকার, তাপ হিটিং গ্রহণ করে নেবে। হ্যাঁ, তখন ওই যে হিট সিঙ্ক সেটা গ্রহণ করে নেবে। আচ্ছা, তখন আমার W3 পরিমাণ কাজ হবে, আর Q2 পরিমাণ হিট আমরা বাইরে পাঠিয়ে দেব। আচ্ছা, ফাইনাল যে প্রসেসটা হবে সেটা হবে কি, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনটা কি, তখন আমরা যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে আমরা ওই যে অন্তরক মাধ্যমের উপর বসাবো,
বসানোর পরে সিলিন্ডারের গ্যাসটাকে আবার কম্প্রেস করা শুরু করবে, তখন W4 পরিমাণ কাজ হবে এবং এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু হিট যাতে বাইরে না যায় সেটা হচ্ছে মেইন জিনিস। তো হিট বাইরে যাবে না, সো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়ে যাবে। তো এরকম করে 4টা প্রসেসের মাধ্যমে আমাদের হচ্ছে কি হবে, কার্নোট সাইকেলটা কমপ্লিট হবে। 1 থেকে 2 আইসোথার্মাল এক্সপেনশন, 2 থেকে 3 অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, 3 থেকে 4 আইসোথার্মাল কম্প্রেশন, 4 থেকে আবার 1 সেটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই 4টা প্রসেসের মাধ্যমে কার্নোট ইঞ্জিন আসলে কাজ করে এবং 4টা প্রসেসে W1 W2 W3 W4 এই পরিমাণ কাজ উৎপন্ন হয়। এই সবগুলা কাজের যোগফল করলে আমাদের টোটাল কাজ বের হয়ে আসবে। এবং ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ডায়াগ্রামটা মেইনটেইন করা হয় কার্নোট সাইকেল, এই ডায়াগ্রামটাকে বলা হয় ইন্ডেক্স ডায়াগ্রাম বা কার্নোট ডায়াগ্রামও বলা হয় অনেক সময়। তো এখানে আসলে কি আছে, 2টা আইসোথার্মাল কার্ভ আছে আর 2টা অ্যাডিয়াবেটিক কার্ভ আছে। ঠিক আছে, 2টা আইসোথার্মাল গ্রাফ, 2টা অ্যাডিয়াবেটিক গ্রাফ, এই দুইটা গ্রাফ মিলে হয় ইন্ডেক্স ডায়াগ্রাম। ঠিক আছে, আর এই টোটাল যে এরিয়া হবে সেই টোটাল এরিয়ার ক্ষেত্রফল যদি তুমি বের করো তাহলে দেখবা কাজের পরিমাণ বের হয়ে গেছে। তো এই সাইকেলটাকে আমরা বলি কার্নোট সাইকেল। তো তোমাদের পরীক্ষায় এই জিনিসটা আসতে পারে বা পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে যে কার্নোট সাইকেলের স্টেপ 1 তখন সেটা কোথায় থাকবে, হিট সোর্সে না হিট সিঙ্কে। ঠিক আছে, বা কার্নোট সাইকেলের স্টেপ 2 সেটা কোন কোন জায়গায় থাকবে, ইনসুলেটরে, হিট সোর্সে না হিট সিঙ্কে, বলতো কোথায় থাকবে? জি স্যার। স্টেপ 1 যেটা যখন হচ্ছে কি হয় আইসোথার্মাল এক্সপেনশন এট হায়ার টেম্পারেচার, তখন কি হবে যে এটা কি সোর্সে থাকবে না হিট সিঙ্কে থাকবে না ইনসুলেটরে থাকবে? হিট সোর্সে থাকবে, হিট সোর্স থেকে তো প্রথমে তাপ আনতে হবে স্যার। হ্যাঁ, তার মানে এটা হিট সোর্সে থাকবে। আচ্ছা, তারপরে যত অ্যাডিয়াবেটিক প্রসেস আছে সবগুলো থাকবে ইনসুলেটরের মধ্যে। কারণ কি, কারণ সেখানে কোনো তাপ বাইরেও যাবে না ভেতরেও আসবে না। আবার আইসোথার্মাল কম্প্রেশন যখন হবে তখন যেহেতু আমাদের তাপ বাইরে পাঠিয়ে দিতে হবে তখন সেটা হিট সিঙ্কে থাকবে। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু হইতে পারে। আচ্ছা, আমরা আজকে লাস্ট একটা কোশ্চেন পড়বো, যা পুরো আমরা আজকে শেষ করবো। সেটা হচ্ছে কি যে একটা কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি আসলে কি, কত হতে পারে। ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন। এফিসিয়েন্সি মানে কি বলতো? দক্ষতা স্যার। দক্ষতা বা কর্মদক্ষতা। জি স্যার। এটাকে বলা হয় এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, আমি যে পরিমাণ হিট সাপ্লাই করলাম সেটাকে কাজে পরিণত করার যে ক্ষমতা সেটাই হচ্ছে আমার 100% স্যার, কার্নো ইঞ্জিনের ক্ষমতা। কার্নো ইঞ্জিনের ক্ষমতা 100%। আচ্ছা, দ্য রেশিও অফ হিট কনভার্টেড ইনটু ওয়ার্ক, সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। আমি যে পরিমাণ হিট সে সোর্স থেকে নিচ্ছে সে পরিমাণে কাজ করতে পারছে কিনা সেটাই আসলে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা। ইটা দ্বারা, জি স্যার। ইটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখি আমরা, ধরো একটা গ্যাস সে Q1 পরিমাণ হিট নিচ্ছে। ঠিক আছে, Q1 পরিমাণ হিট নিল, হিট টেকেন হচ্ছে Q1 বাই দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। আচ্ছা, হিট রিজেক্ট করছে Q2, মানে কাজ কমপ্লিট করার পরে Q2 পরিমাণ হিট সে রিজেক্ট করে দিছে। এখন আমাকে বলো কতটুকু পরিমাণ কাজ হয়েছে? স্যার এটাতে বিয়োগ হয়ে যতটুকু থাকবে ততটুকুই তো স্যার। Q1 মাইনাস Q2, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আমি টোটাল থেকে কতটুকু বাদ গেছে স্যার? 500 টাকা দিলাম তোমাকে, তুমি হচ্ছে 300 টাকা খরচ করে ফেলছি। 100 টাকা ফেরত দিলাম, 400 টাকার মানে কোন একটা কাজ করছে। সো আমার অ্যামাউন্ট অফ মানে হিট কনভার্টেড ইনটু ওয়ার্ক কি হবে? Q1 মাইনাস Q। এখন ইটা মানে কি? ইটা হচ্ছে কি বলছিলাম আমরা? দক্ষতা, এফিসিয়েন্সি। আমার কি পরিমাণ সে কাজে কনভার্ট করছে, তাহলে Q1 মাইনাস Q2 এই পরিমাণ সে কাজে কনভার্ট করছে।
আচ্ছা, Q1 মাইনাস Q2 কাজে কনভার্ট করছে, আর আমি তাপ দিছিলাম কত, সেটা হচ্ছে Q1। ওকে, তাপ দিছিলাম হচ্ছে Q1, তাহলে এটা কি হবে? 1 মাইনাস 1 minus Q2 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 by Q। বাই Q1। তাই তো? জি জি স্যার। স্যার। তাহলে এই যে আমাদের এইটার একটা সমীকরণ বের হয়ে গেল, এইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1। ঠিক আছে, তো এইটার একটা সমীকরণ বের হয়ে আসলো। এখন এটা তো তাপের ক্ষেত্রে বের হলো, এখন তাপমাত্রার ক্ষেত্রে যদি বের করতে হয় তাহলে জিনিসটা একটু ভালো হয়, মানে তাপ এবং তাপমাত্রা দুটোর ক্ষেত্রে আমাদের আসলে জরুরি। তো তাপের ক্ষেত্রে আমরা সমীকরণ পেয়ে গেলাম যে ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1। এখন আমরা একটু চিন্তা করি যে তাপমাত্রার ক্ষেত্রে এটা বের করা যায় কিনা। আচ্ছা, সেটার জন্য যদি আমি একটু চিন্তা করি, যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো যে আমরা কার্নো ইঞ্জিনের কথা বললাম, তো কার্নো ইঞ্জিনে the amount of heat taken or rejected, আমি যে পরিমাণ হিট নিচ্ছি বা যে পরিমাণ হিট ছেড়ে দিচ্ছি, এইটা আসলে প্রপোর্শনাল টু দা টেম্পারেচার অফ দ্য সোর্স এন্ড টেম্পারেচার অফ দ্য সিঙ্ক। মানে সোর্সে আমার যদি তাপ বেশি থাকে, সোর্সের তাপমাত্রা যদি বেশি থাকে, তখন আমি কি করতে পারবো? বেশি হিট রিসিভ করতে পারবো, তাই না? বেশি তাপ নিতে পারবো স্যার। হ্যাঁ। আর যদি আমার এমন হয় যে সিঙ্কের টেম্পারেচার যদি হয় বেশি, তখন আমি কি করতে পারবো? বেশি ছাড়তে পারবো তাপ। বেশি সেখানে ছেড়ে দিতে পারবো। মানে এটা ডিপেন্ড করতেছে সোর্সের টেম্পারেচারের উপর বা সিঙ্কের টেম্পারেচারের উপর। কোন একটা জায়গায় স্বাভাবিকভাবে কোন একটা জায়গায় তাপমাত্রা মানে তাপমাত্রা বেশি থাকলে সেখানে তাপও বেশি থাকে স্বাভাবিকভাবে। আর কোন একটা জায়গায় তাপমাত্রা যদি কম থাকে সেখানে কি থাকে? তাপও হিট কম কম থাকে, তাই থাকে। না? জি স্যার। তার মানে আমরা একটা কথা বলতে পারি এরকম, যে কিউ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি, টেম্পারেচার। জি স্যার। তাপ যত বেশি তাপমাত্রা তত বেশি। বেশি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চাইলে এটা বলতে পারি যে এটাকে যদি আমরা এরকম লিখি যে কিউ বাই টি সমান সমান, এখানে একটা কনস্ট্যান্ট আসবে আর কি, কে। তো এটাকে চাইলে এরকম বলা যায় না, কিউ ওয়ান বাই টি1 সমান সমান Q2 বাই T2। এরকম করে আরো লেখা যায় Q3 বাই T3, Q4 জি বাই স্যার। জি স্যার, লিখে দেবো স্যার। তো এটাকে চাইলে তো এরকমও লেখা যায়, Q1 বাই Q2 Q1 বাই Q2 সমান সমান কি হবে? Q1 বাই T1 বাই T2। T2 ওকে। আচ্ছা, তাইলে এখন আমার আগের সমীকরণটা কি ছিল? আগের সমীকরণ ছিল এরকম, ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1, এরকম ছিল। তো Q2 বাই Q1 সমান সমান আমরা লিখতে পারি কি T2 বাই T1 লেখা যায় না? জি স্যার। তাহলে আমাদের এখন সমীকরণ এটা লিখতেই পারি 1 মাইনাস T2 বাই T1। তাহলে আমাদের তাপমাত্রার সমীকরণও বের হয়ে গেল, মানে আমরা যদি কোনো জায়গায় তাপমাত্রা দেওয়া থাকে সেখান থেকে খুব সহজে ইফিসিয়েন্সি বের করে ফেলতে পারবো। আর ইফিসিয়েন্সি নরমালি পার্সেন্টেজে বের করা হয়, যে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি। তো এই জন্য কি করতে হবে, শেষে একটা 100% দিয়ে গুণ করে দিতে হবে, 100% দিয়ে একটা গুণ করে দিলাম যে এত পার্সেন্ট ইফিসিয়েন্সি। তো আমাদের ফাইনালি সূত্র আসলে কয়টা? দুইটা, যে ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, বা ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, মানে দুইটা সমীকরণ চলে আসে। তো এটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ইকুয়েশন, এটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা যে কোনো একটা ইঞ্জিনের ক্ষেত্রে। এবং কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই ইফিসিয়েন্সি হয় 100%। ঠিক আছে, তার মানে আসলে ডিপেন্ড করতেছে যে যেমন তাপমাত্রার উপর আসলে ডিপেন্ড করতেছে, যে কত তাপমাত্রার উপর কাজ করতেছে, হিট সোর্স আর সিঙ্কের তাপমাত্রার উপর আমার আসলে ইফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। তো এখানে দেখবা ইফিসিয়েন্সি রিলেটেড এই যে একটা ম্যাথ দেয়া আছে, ফাইন্ড দ্য ইফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন স্টিম পয়েন্ট এন্ড আইস পয়েন্ট।
স্টিম পয়েন্ট মানে কি? স্টিম পয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি সর্বোচ্চ। বাষ্পে পরিণত হয়। জি স্যার। আর আইস পয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। বরফে পরিণত। স্টিম পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি তো এই রিলেটেড, হিট রিলেটেড যে কোনো ম্যাথ করতে হইলে তখন কি করতে হবে? সেলসিয়াসকে কোথায় কনভার্ট করতে হবে? সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে। তো সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করার সূত্রটা কি? 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন, মানে হচ্ছে 273 যোগ করতে হয়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যদি যোগ করো তাহলে কেলভিন চলে আসবে 373 কেলভিন। আর 0 এর সাথে 273 যোগ করলে আসবে 273 কেলভিন। তো আমাদের জাস্ট ফর্মুলা ইউজ করব, এটা সমান সমান 1 - T2/T1। তো 1 - T2 হচ্ছে কত এখানে আমাদের? 273, আর T1 হচ্ছে 373। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? 26.81। ঠিক আছে, এই যে এখানে একটু ভুল আছে, এটা 373 হবে। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ আসলে কি করতে পারবা? জি স্যার। আচ্ছা, আমি তাহলে আজকে তোমাদের আসলে দুইটা জিনিস করতে হয়। মানে একটা হচ্ছে প্রেজেন্টেশন দিতে হয়, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে হয়। ওই দুটাতে 5 মার্কস করে আছে। স্যার এগুলো আমাদের আগেও ছিল স্যার, হ্যাঁ, এই মানে জিনিসগুলো তোমরা ফিজিক্সে স্যার। ফিজিক্সে ছিল। হ্যাঁ, তো তোমাদের তো আমি কোনো প্রেজেন্টেশন নেই নাই, তাই না? মানে 5 মার্কসে কোনো প্রেজেন্টেশন নিছি না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, যে এই অধ্যায়ে যত ম্যাথ আছে সেই ম্যাথ গুলো আমরা প্রেজেন্টেশন হিসেবে দিব। তো আমি ম্যাথের একটা লিস্ট তোমাদেরকে পাঠাবো। সেই লিস্টে যতগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথ গুলো তোমরা করে ওই যে ইসের অ্যাসাইনমেন্ট যেভাবে দিছো, মিড টার্মে যেরকম অ্যাসাইনমেন্ট দিছো ওইরকম একটা অ্যাসাইনমেন্ট করে আমি গুগল ক্লাসরুমে করে দিব, ওখানে জমা দিব। ঠিক আছে? আজকে দিবেন? আজকে দিয়ে দিব, কিন্তু ওটা মানে জমা দেওয়ার ডেট আরো মানে বাড়াই দিব। হ্যাঁ, বাড়িয়ে দিব, সমস্যা স্যার কয়টা দিবেন স্যার? কয়টা? 10টা। ওকে স্যার, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, ওইখানে আমি যে ইফিসিয়েন্সির আরো অনেকগুলো ম্যাথ দিয়ে দিব। তো তোমাদের কারো যদি হচ্ছে হয়, মানে তোমরা সেই ম্যাথ গুলা বাসায় করবা।